অমৃতসরে আমাদের দ্বিতীয় দিনের সকাল। আর দ্বিতীয় দিন সকালে আমি আর পিয়ালি মিলে বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দির দর্শনের জন্য। কাল রাতে আমরা স্বর্ণ মন্দিরের একটা অপূর্ব দৃশ্য দেখেছিলাম, তবে সকালে স্বর্ণ মন্দির দেখারও একটা আলাদা মজা, সেই মজাটা নেব বলেই বেরিয়ে পড়েছি আমরা। কাল রাতে যেমন স্বর্ণ মন্দির দর্শনের জন্য প্রচুর মানুষের ভিড় ছিল, আজ সকালেও তেমনই ভিড় একইভাবে রয়ে গেছে। ঠিক একই রকমভাবে জুতো রাখার কাউন্টারে জুতো জমা রাখলাম। আমার মতো যারা স্বর্ণ মন্দিরে আসছেন, স্বর্ণ মন্দিরের বাইরেই যেখান দিয়ে এন্ট্রি গেটে ঢুকবেন সেখানে জুতো এবং ব্যাগ রাখার কাউন্টার আছে, সেখানে বিনামূল্যে আপনারা জুতো এবং ব্যাগ রাখতে পাবেন। জুতো ব্যাগ জমা রেখে এবারে চলেছি স্বর্ণ মন্দির দর্শনের জন্য। রাতের স্বর্ণ মন্দির যেমন আলোক রোশনায়ে ভরে থাকে, সকালবেলার সূর্যের আলোতে এই স্বর্ণ মন্দির চত্বর কম সুন্দর নয়। মন্দিরে ঢোকার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তবেই ভেতরে ঢুকতে হবে, আর তার জন্য স্বর্ণ মন্দিরের মেন গেটের বাঁদিকেই রয়েছে এই হাত ধোয়ার জায়গাটি। আর স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে গেলে নারী এবং পুরুষ উভয়কেই মাথায় ওড়না বা রুমাল বেঁধে ঢুকতে হবে। মন্দিরের মেন গেটের সামনেই একটা বাস্কেটে এরকম রুমাল রাখা আছে, সেগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই সেগুলো আবার যাওয়ার সময় ফিরিয়ে দিয়ে যান। আর মন্দিরে ঢুকতে গেলে অবশ্যই পা ধুয়ে ঢুকতে হবে, আর তার জন্য এই জায়গাটি রয়েছে। চলুন এবারে আপনাদের সকালের স্বর্ণ মন্দিরের দৃশ্য দেখাই। এই যে সামনেই দেখা যাচ্ছে হরমন্দির সাহিব গুরুদ্বারা। রাত্রের সৌন্দর্য যেমন অপূর্ব, দিনের সৌন্দর্যও কিন্তু ঠিক তেমনই। দুটো সৌন্দর্যই কিন্তু ভিন্ন কিন্তু অসাধারণ। হরমন্দির সাহেব বা দরবার সাহেবের উপাসনা স্থলটি স্বর্ণ পাতের দ্বারা আবৃত বলে এটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। গোল্ডেন টেম্পল হলো সমস্ত ধর্মের মানুষের জন্য একটি উন্মুক্ত উপাসনা স্থল। এই গুরুদ্বারায় প্রবেশের 4টি পথ রয়েছে, যা শিখদের বিশ্বাস এবং শিখ দৃষ্টিভঙ্গির প্রতীক। রয়েছে বিশাল বড় এই অমৃত সরোবর, আর এই অমৃত সরোবরকে ঘিরে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ক্লক টাওয়ার, গুরুদ্বার কমিটির অফিস, জাদুঘর এবং একটি লঙ্গরখানা। প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মানুষ এই মন্দির দর্শন করেন। এই গুরুদ্বার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছে। এখানে ভগবানকে উৎসর্গ করে হালুয়া চড়ানো যায়। তারপর প্রসাদ হিসেবে হালুয়া পেলাম এবং সেটার স্বাদ খুবই ভালো। আপনারাও এলে এই হালুয়ার স্বাদ নিতে ভুলবেন না কিন্তু। আর এই অমৃত সরোবরের ঝিলে খেলে বেড়াচ্ছে এরকম সুন্দর রঙিন মাছ। স্বর্ণ মন্দিরের মধ্যে যে লঙ্গরখানাটি রয়েছে সেখানে প্রতিদিন অগন্তি মানুষ বিনামূল্যে খাবার গ্রহণ করে থাকেন। স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে চলে এসেছি, আর এখানে রয়েছে ভাই কুলবন্ত সিং কুলচাওয়ালা। এখানে আমরা কুলচা তো খাবই, আর তার সঙ্গে দেখে নেব কীভাবে এই কুলচা তৈরি হচ্ছে। প্রথমে কুলচা রুটিটাকে তৈরি করে নেওয়া হচ্ছে, তারপর সেগুলো কয়লার আঁচের দেওয়ালে জড়িয়ে দেওয়া হচ্ছে তৈরি হওয়ার জন্য। একের পর এক এইভাবেই তৈরি হচ্ছে কুলচা। তারপর কুলচাগুলো যখন রেডি হয়ে যাচ্ছে তখন এইভাবে সিকের মতো অংশ দিয়ে সেগুলোকে ওপরে তুলে নেওয়া হচ্ছে। হাতে কুলচার থালা নিয়ে চলে এসেছি রাস্তার ঠিক অপোজিটে, আর এখানে বসার জায়গা রয়েছে, আর এখানে বসেই আজকে কুলচা খাবো। এই আশপাশটাতে প্রচুর পেয়ে যাবেন কুলচা এবং লস্যির দোকান। অমৃতসরে এসেছি আর কুলচা খাবো না সে তো হয় না। অমৃতসরে এসেছি আর কুলচা খাবো না তা তো হয় না। তো একটা মিক্স একটা কুলচা নিয়েছি এবং তার সঙ্গে যে চাটটা দিয়েছে সেটাও অসাধারণ খেতে। মনে হচ্ছে খেতেই থাকি। আপনারা এলে অবশ্যই এখানকার কুলচা একবার টেস্ট করবেন। কুলচা খেয়ে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে জালিয়ানওয়ালাবাগে। 1919 সালে ব্রিটিশ সরকার পাস করে রাওলাট আইন, আর এই রাওলাট আইনের পাশ করার প্রধান কারণ হলো এই আইনের আওতায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে যে কাউকে কারারুদ্ধ করা যাবে। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এবং স্বাধীনতা সংগ্রামীরা। 1919-এর 13ই এপ্রিল অগুন্তি নরনারী বিক্ষোভ শুরু করেন এই মাঠে রাওলাট আইনের প্রতিবাদে। নিরস্ত নরনারী শিশুরা সেদিন
সভা করছিল এই মাঠে, আর যার প্রতিবাদী মঞ্চ ছিল এই অংশটি। এই প্রতিবাদী সভার খবর আগেই পৌঁছে গিয়েছিল জেনারেল ডায়ারের কাছে। সশস্ত্র সৈন্যদের নিয়ে ঘিরে ফেলেন এই জায়গাটি, বন্ধ করে দেন এখানে প্রবেশ এবং প্রস্থানের এই একমাত্র সরু পথটি। নিরস্ত মানুষদের ওপর গুলি বর্ষণ শুরু করে। সেদিনের সেই বুলেটের চিহ্ন আজও রয়ে গেছে এই দেয়ালে। 1919-এর 13ই এপ্রিলের সেই বিভৎস দিনের স্মৃতিচিহ্ন বহন করছে এই প্রাচীর। প্রাণ বাঁচাতে কিছু মানুষ ছুটতে শুরু করে মাঠের এক প্রান্তে থাকা এই কুয়োর দিকে। কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়তে থাকে মানুষ, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সেখানেই চলে তাদের ওপর গুলি বর্ষণ। একসময় কুয়োর জল লাল হয়ে যায় রক্তে। বহু মানুষ সেদিন মারা যান, আহত হন আরও বেশি। সেদিনের সেই শহীদদের স্মৃতিতে এই স্থানটি তৈরি করা হয়েছে, গড়ে তোলা হয়েছে এই শহীদ স্মৃতিস্তম্ভ। এবারে চলে এলাম মাঠের পাশে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে সেখানে, যেখানে সেই সময়কার কিছু ঘটনা তুলে ধরা হয়েছে, কিছু মূর্তি আর কিছু ছবির মাধ্যমে। অমৃতসরের অলি গলি সর্বত্র আপনারা পেয়ে যাবেন লস্যি, আর এখানকার লস্যির স্বাদ এক সে বাড়িয়া এক। কেশর লস্যি থেকে মালাই লস্যি, একের পর এক অসাধারণ। জালিয়ানওয়ালাবাগ ঘুরে যখন বাইরে বেরিয়ে এলাম, দেখলাম লস্যি আর ফিরনির দোকান এখানে প্রচুর, আর এখানকার এই সব খাবারের টেস্ট সত্যি লাজবাব। আর সেই জন্যই চলে এসেছি চাচা লস্যি কাউন্টার, আর এখানে এই মেশিনের সাহায্যেই বানানো হচ্ছে লস্যি। কি ম্যাডাম, লস্যির স্বাদ কেমন? কোনো কথা হবে না বস। লস্যি খেয়ে আমরা চলে এসেছি একটি শোপিস কাউন্টারে, আর পিয়ালির মনে ধরেছে এই ছোট্ট স্বর্ণ মন্দিরটি। খুব সুন্দর সুন্দর ছবিও পাওয়া যাচ্ছে এখানে। অমৃতসরের স্মৃতি হিসাবে এই ছোট্ট স্বর্ণ মন্দিরটা বাড়ি নিয়ে যাবো ঠিক করলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে 100 টাকা করে শেয়ার অটোতে আমি আর পিয়ালি বেরিয়ে পড়লাম ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। আর ওয়াঘা বর্ডারে যাওয়ার পথে দেখে নিলাম একটি সুন্দর মন্দির। মন্দিরটি সাজানো সমস্ত দেবদেবীর মূর্তি দিয়ে। বহু মানুষ এসেছেন এখানে পুজো দিতে। মন্দির দর্শন করে এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ ধরে এগিয়ে চলেছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড মধ্য এশিয়াকে যুক্ত করেছে ভারতীয় উপমহাদেশের সঙ্গে, যা শুরু হয়েছে বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত টেকনাফ থেকে। তারপর বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা হয়ে কলকাতা, কানপুর, দিল্লি, ভারতের অমৃতসর হয়ে পশ্চিমে পাকিস্তানের লাহোর, গুজরাট, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ার, কাবুল হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য 2500 কিলোমিটার বা 1600 মাইল, যার অস্তিত্বকাল মৌর্য সাম্রাজ্য থেকে বর্তমান সময় পর্যন্ত। অটো আমাদের নামিয়ে দিল ওয়াঘা বর্ডারের কিছুটা আগে। রিজার্ভ গাড়ি বা বাস কিন্তু সরাসরি চলে যায় ওয়াঘা বর্ডারের একেবারে কাছে। এই পথটা হেঁটেও আসা যায়, কিন্তু তবুও আমরা একটা রিক্সা নিয়েছিলাম। एंट्री हो रही, आपका मोबाइल पर्स का ख्याल रखना कि भीड़ बहुत होगी, ठीक है? पीछे वाली जेब पे लगा, सब कुछ आएगा जेब पे। पिक पॉकेटिंग होता है। এখান থেকে আমাদের যেতে হবে এই ডান দিকে, আর এই সোজা রাস্তাটি চলে গেছে পাকিস্তানের উদ্দেশ্যে। পিয়ালি আজ খুব এক্সাইটেড, জাতীয় পতাকা নিয়ে এগিয়ে চলেছে স্টেডিয়ামের উদ্দেশ্যে। ওর সঙ্গে আমিও কিন্তু দারুণ এক্সাইটেড। তবে এই মেন এন্ট্রি গেটের আগে রয়েছে সিকিউরিটি চেকিং। সারা ভারতবর্ষ থেকে মানুষ জমায়েত হয়েছে ওয়াঘা বর্ডারের এই সুন্দর উৎসবটা দেখার জন্য। এখান থেকে লাহোরের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। দারুণ একটা অনুভূতির সাক্ষী হতে যাচ্ছি দুজনে। আর এই স্টেডিয়ামেই হয় অনুষ্ঠানটি। ভারতের দিক থেকে এই বর্ডারের নাম আটারি, আর পাকিস্তানের দিক থেকে ওয়াঘা। এরপরে সমস্ত ছোট বড় মহিলাদের ডেকে নেওয়া হলো দেশাত্মবোধক গানে নাচার জন্য। আসল গান ইউজ করতে পারলাম না কপিরাইটের কারণে।
পাকিস্তানের এক কলাকুশলী তার এক পায়ে নৃত্য পরিবেশনে ব্যস্ত। শুরু হয়ে গেল ওয়াঘা বর্ডারের সেই সুন্দর অনুষ্ঠান।
দিনের শেষে দুই দেশের জাতীয় পতাকাকে নামিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষ, এবারে ফেরার পালা। আমি তোমাকে দিচ্ছি। এখানে ভারতীয় সেনাবাহিনীর একটি সুভেনিয়ার শপ আছে, সেখানেই যাচ্ছি যদি কিছু সংগ্রহে পাওয়া যায়। स्काई बॉक्स আমাদের কেনাকাটা কমপ্লিট, এবারে ফেরার পালা। আমাদের অমৃতসর পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। हैप्पी